আসসালামু আলাইকুম। আমি ডক্টর রৌনক লায়লা। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। আমি চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডিতে। তো আজকে আমি কথা বলবো পুরুষ বন্ধ্যাত্ব অথবা মেল ইনফার্টিলিটি নিয়ে। পুরুষ বন্ধ্যাত্বটা আমাদের যখন আমরা কোনো ইনফার্টাইল পেশেন্ট গুলো দেখি, 100 জন পেশেন্টের মধ্যে প্রায় 50 জন পেশেন্টই থাকে যারা পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে আসে, অথবা পুরুষ অথবা মহিলা দুইটি ফ্যাক্টরি তাদের থেকে থাকে। তো শুধু আমরা যে ভাবি যে মহিলাদের সমস্যার কারণেই বন্ধ্যাত্বটা হতে পারে এরকম ব্যাপারটা না, এটা দুইজনেরই সমানভাবে কিছু প্রবলেম থাকে যে কারণে সাধারণত ইনফার্টিলিটিটা পরবর্তীতে ডেভেলপ করে। তো পুরুষ বন্ধ্যাত্বের কারণটা কি? পুরুষ বন্ধ্যাত্বের সাধারণত অনেক কারণ রয়েছে। শুরুতেই যদি আমরা বলি যে পেশেন্টের জন্ম থেকেই যদি টেস্টিসটা ডিসেন্ড না করে, সেটা একটা কারণ। এছাড়া যদি পেশেন্টের শিশুকালে কিছু ইনফেকশন আছে, যেমন তার যদি মাম্পস অর্কাইটিস থাকে, পেশেন্টের যদি টিউবারকুলোসিস থাকে, বা পরবর্তীতে কিছু ইনফেকশন যেমন তার সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিছু ইনফেকশন থাকে, এগুলোর কারণে সাধারণত মেল ইনফার্টিলিটি দেখা দেয়। এছাড়াও আর যেসব ফ্যাক্টর যেমন কিছু ক্রোমোজোমাল ডিজিজ যেমন ক্লাইনফিল্টার সিনড্রোম, এছাড়াও পেশেন্টের অন্ডকোষের কিছু সমস্যা, যেমন এখানে যদি ইনফেকশন হয়, অন্ডকোষ যদি ফুলে যায়, যেটাকে আমরা বলি ভ্যারিকোসিলি, এগুলোর কারণে মেল ইনফার্টিলিটি হয়। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের শুক্রাণু তৈরি হচ্ছে, বাট এটা যে অন্ডকোষে আসার পথে যে অবস্ট্রাকশন থেকে যায়, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এছাড়া আরো কিছু সমস্যা আছে, যেমন পেশেন্টের যদি ওজন বেশি হয়, পেশেন্ট যদি বেশি পরিমাণ স্মোক করে বা অ্যালকোহল সেবন করে, অথবা তাকে যদি কোথাও বেশিক্ষণ বসে কাজ করতে হয়, যেমন যেটাতে তার অন্ডকোষের তাপমাত্রাটা বেড়ে যায়, এবং পেশেন্ট যদি বিভিন্ন ধরনের ড্রাগ এর কারণেও কিন্তু মেল ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? প্রথমে আমরা পেশেন্টদের একটা বীর্য পরীক্ষা একটা করি, যেখান থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পাই। এর পরবর্তীতে যদি সমস্যাটা প্রকট হয়, তখন আমরা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আরো কিছু তাদেরকে পরীক্ষা করতে দেই। যেমন হচ্ছে পেশেন্টদের আমরা কিছু হরমোন পরীক্ষা করাই, এবং যেগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে করে থাকি। এছাড়াও আমরা পেশেন্টদের আলট্রাসোনোগ্রাম করি, অন্ডকোষের আলট্রাসোনোগ্রাম। এছাড়াও আমরা যে টেস্টটা করে থাকি কিছু ক্রোমোজোমাল টেস্ট, যেটা আমাদের সিভিআর ক্ষেত্রে আমরা আসলে করতে দেই, যেমন হচ্ছে ক্যারিওটাইপিং অথবা ওয়াই ক্রোমোসোম মাইক্রোডিলিশন, এসব। তো এখন আসে আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে। মেল ইনফার্টাইল পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, তখন আমরা যদি সমস্যাটা খুব বেশি না হয়, তখন আমরা আসলে তাদেরকে প্রথমে 3 মাস 6 মাস ধরে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন করি। যেমন তার যদি পেশেন্টের যদি ওজন বেশি হয়, আমরা ওজনটাকে কমাই, এবং সে যদি স্মোকিং অথবা অ্যালকোহল সেবন করে, সেগুলোকে বন্ধ করে দেই, এবং পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করি এইভাবে, এবং সাথে আমরা কিছু সাপ্লিমেন্টারি ওষুধ দিয়ে দিই। এটার মাধ্যমে 3 মাস 6 মাসে ওষুধটা নেওয়ার পর আমরা পরবর্তীতে আবার তাকে রিপিট একটা বীর্য পরীক্ষা করে দেখি যে তা আসলে কন্ট্রোলে আসছে কিনা। যদি এক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার হয়, যে পেশেন্টের শুক্রাণুর পরিমাণ একেবারেই কম হয়, অথবা কখনো কখনো শুক্রাণু না থাকে, যেটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া, এটা আসলে খুবই একটা কনসার্নিং ইস্যু। তো এক্ষেত্রেও আসলে ভয় পাওয়ার কিছু নেই। এই ক্ষেত্রে আমরা যেটাকে আইভিএফ এর একটা স্পেশাল প্রসিডিউর, যেটাকে আমরা বলি ইক্সি, এর মাধ্যমে পেশেন্ট কিন্তু তার নিজের বীর্যের মাধ্যমে বায়োলজিক্যাল ফাদার হতে পারে। এছাড়াও যদি যেটা আমি বললাম যে অ্যাজোস্পার্মিয়া হয়, যে পেশেন্টের শুক্রাণু একদমই নাই, সেটার ক্ষেত্রেও আমরা আসলে এখন টেসা বা পেসা একটা পদ্ধতি বলে, যার মাধ্যমে আমরা এই শুক্রাণুটাকে কালেক্ট করে ইক্সি প্রসিডিউরের মাধ্যমে পেশেন্ট হচ্ছে বায়োলজিক্যাল ফাদার হতে পারে। সো আসলে মেল ইনফার্টিলিটি নিয়ে যে পুরুষদের একটা ভয় থাকে যে আমরা ডক্টরের কাছে যাব কিনা, বা এটার কোনো সমাধান হবে কিনা, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই।
বরং যদি সে বুঝতে পারে যে তার সমস্যার কারণে বন্ধ্যাত্ব হচ্ছে বা এরকম, অতি দ্রুত কোনো প্রকার দ্বিধা না রেখে সঠিক সময়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। এখন যেসব পুরুষদের ক্ষেত্রে বীর্য পরীক্ষাতে সমস্যা থাকে, মানে বীর্য পরীক্ষায় আমরা যে সমস্যা পাই, তো তাদের ক্ষেত্রে আসলে এই যে পরীক্ষাটা, বীর্য পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট কেননা, কারণ এটা সবখানে এই রিপোর্টটা আসলে সঠিকভাবে পাওয়া যায় না। আমরা এখানে আসলে কাউন্টিং যে চেম্বারটা, ম্যাক্রোয়েড কাউন্টিং চেম্বারের মাধ্যমে খুব সঠিকভাবে আমরা এই টেস্টটা এখানে দেখতে পারি, যেটা আমরা নিজেরা দেখে বুঝতে পারি। এসব ক্ষেত্রে অনেক সময় তাদের কাউন্ট কম থাকে, কারো কারো ক্ষেত্রে বীর্যের নড়াচড়া কম থাকে, এবং কারো কারো ক্ষেত্রে অ্যাবনর্মাল, তাদের শেপ গুলো অ্যাবনর্মাল হয়, যে কারণে তারা আসলে সঠিকভাবে গর্ভধারণটা করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আমরা নিজের রিপোর্টটা দেখি সেই অনুযায়ী এখন আমাদের কিছু আসলে সাপ্লিমেন্টারি অনেক ভালো ভালো ওষুধ আছে, যার মাধ্যমে আমরা ওষুধ দিই। এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় কাউন্ট বাড়ে এবং মোটিলিটি বেড়ে যায়, এবং পরবর্তীতে 3 মাস 6 মাসের ট্রিটমেন্টের পরে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আর কি, ধরনের পেশেন্টদের ক্ষেত্রে।